ক্লাসগুলো আমি করিয়েছি, যে টাইপ অফ প্রবলেম সলভিং, সার্কিট সলভিংস আমি করিয়েছি, সেগুলো তোমাদের আশা করি মনে আছে। তো তোমাদের পরীক্ষায় এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকতে পারে সার্কিট সলভিংয়ে। যেমন এইখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে এই যে মাঝের রেজিস্ট্যান্সটা আছে 6 ওহমস রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা যদি তোমাদের পরীক্ষায় থাকে তাহলে এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে। এটা সলভ করার বেশ কিছু উপায় আছে। প্রথমত যেটা সবচেয়ে সহজ উপায়, সেটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে কারেন্ট ডিফাইন করে নেওয়া, এবং তারপরে এই টোটাল লুপের মধ্যে কত কারেন্ট আছে সেটাকে ডিফাইন করে নেওয়া, এবং তারপরে এই টোটাল লুপের মধ্যে কতটা কারেন্ট ফ্লো করছে সেটা ডিফাইন করে নেওয়া, মানে কোথা দিয়ে কি কারেন্ট ফ্লো করছে সেটাকে ডিফাইন করে নেওয়া, তারপরে এই দুটোকে সলভ করা। এটা একটা উপায়। এবং সেটার ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই পুরোটাকে একটা রেজিস্ট্যান্স ধরে নেবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এবং তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে সেটা হবে টোটাল কারেন্ট। তো সেটাকে এর মধ্যে ডিস্ট্রিবিউট করে আমরা ইকুয়েশনটা সলভ করতে পারি। তবে সেটা অনেকটা লেন্দি প্রসেস, তাই আমি সেটাকে না করে আর একটা শর্ট প্রসেস এটা দেখাচ্ছি। এক্ষেত্রেও আমরা প্রত্যেকটাকে লুপ ওয়াইজ ভাগ করে কাজ করব। প্রথমত দেখো, এইখানে যে কারেন্টটা আছে, টোটাল সার্কিটের যে কারেন্ট ধরে নিলাম সেটা হচ্ছে আই। ওকে, এবার এই আই কারেন্টটা গিয়ে কি হচ্ছে, এইদিকে একটা ভাগ হচ্ছে, এইদিকে একটা ভাগ হচ্ছে। তোমরা অলরেডি আগে আমি যখন করিয়েছি কারেন্ট ডিভাইডিং রুল, তখন তোমাদের আশা করি মনে আছে যে দুদিকে যে কারেন্টটা ডিফারেন্ট ভাগ হয় সেটা ডিপেন্ড করে রেজিস্ট্যান্সগুলোর ভ্যালুর ওপর। তো আমি এখানে ধরে নিলাম এদিকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে I1, আর এদিকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে I2। তাহলে আমি একটা জিনিস বুঝলাম যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। আবার এদিকেও আমি যেটা ব্যাক করে পাবো সেটাও কিন্তু I1 প্লাস I2, কারণ এইটা গিয়ে টোটালটা আবার যখন এখানে ফিরছে তখন সেটা তো I অ্যামাউন্ট অফ কারেন্ট। আমরা জানি যে কারেন্ট একটা ওয়্যারের এদিক দিয়ে যদি একটা সার্কিটে প্রবেশ করে, এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়ে বেরোয় সেটা কিন্তু সেম অ্যামাউন্টের কারেন্ট। আমি আগে এটা ক্লাসে করিয়েছি, আগের লেকচারসগুলোতে আমি কিন্তু এটা বলেছি। এখন দেখো, এই I1 আর I2 এটাকে যদি আমি লুপ ওয়াইজ ভাগ করে নিই, তাহলে এখানে দেখো একটা লুপ আমরা দেখতে পাচ্ছি এই টোটালটার মধ্যে। অর্থাৎ এটাকে যদি আমি A পয়েন্ট ধরি, এটাকে যদি B পয়েন্ট ধরি, এটাকে যদি C পয়েন্ট ধরি, এটাকে যদি D পয়েন্ট ধরি, তাহলে দেখো ABCA এই লুপটার মধ্যে, মানে এটা একটা লুপ, এবং এর মধ্যে কি কি কারেন্ট ফ্লো করছে দেখো, এদিকে একটা কারেন্ট ফ্লো করছে, এদিকে একটা কারেন্ট ফ্লো করছে, আবার এইদিকের কারেন্টটা এসে কি হচ্ছে এখান দিয়ে আবার ফ্লো করে আসছে। তাহলে এটাকে যদি আমি I3 হিসেবে ডিনোট করি, মনে রাখতে হবে I3 এর ভ্যালুটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে দেখো, এই I1 আসছিল, I1 আস্তে আস্তে কি হচ্ছে, তার থেকে I3 একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এই কারেন্টের ডিরেকশনটা এদিকেও হতে পারে, ওদিকেও হতে পারে। তোমরা প্রথমে যেটা করবে, তোমরা যে কোনো একটা ডিরেকশনে নিয়ে শুরু করবে, পরে যখন তোমাদের রেজাল্টটা বেরোবে, দেখো তোমাদের যদি ডিরেকশনটা ভুল নেওয়া হয় তাহলে সেটা নেগেটিভের রেজাল্ট বেরোবে। তাহলে তো মানে ওটা কোনো ভুল নয়, বেসিক্যালি ডিরেকশনটা বোঝানোর জন্য তখন দেখবে নেগেটিভে একটা ভ্যালু বেরোচ্ছে, ওটাকে পজিটিভ করে দিলেই চলবে। তাহলে প্রথমে যে কোনো একটা সত্যি তো তোমরা বুঝবে কোন দিকে, যে কোন দিক থেকে কোন দিকে কারেন্টটা ফ্লো করবে, কোন দিকে ইএমএফটা বেশি হবে। তো সেই কারণে যে কোনো একটা ডিরেকশনে নিয়ে শুরু করবে, ওটা কোনো বড় ব্যাপার না। আমি এক্ষেত্রে এই ডিরেকশনে নিয়েছি। তাহলে এই I1টা যেটা আছে, I1টা এদিক দিয়ে যাচ্ছিল, সেই I1 থেকে দেখো একটা পার্ট I3 কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে এদিকে, সেটা কি হবে, অবভিয়াসলি সেটা হবে I1 মাইনাস I3। আবার দেখো এখানে I2 কারেন্টটা ফ্লো করছিল, এখানে I3 এসে মিশছে, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা কি হবে, I2 প্লাস I3। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে, একটা এরকম আমরা নাম দিয়ে দিলাম। তো প্রথম যে লুপটা ABCA, এই লুপটার মধ্যে তাহলে তিনটে অ্যাক্টিং কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, একটা I1, একটা I2, একটা I3। তো আমরা যদি এই ABCA এই লুপটাকে যদি আমরা ধরে নিই, অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে টোটাল লুপটাকে ধরে নিই, KVL এর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, যে কোনো লুপের মধ্যে টোটাল কারেন্টের মানে যেটা আমরা পাচ্ছি সেটা থেকে আমরা যদি তার টোটাল ভোল্টেজ ড্রপটা বার করি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে, এই রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ ড্রপ, এটাতে কত, এটাতে কত, এইভাবে যদি আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ বার করি, ক্যালকুলেট করি, তাহলে প্রত্যেকটা লুপে
ওই ভোল্টেজ ড্রপগুলোর সামেশন হবে 0। তবে এখানে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ভোল্টেজ ড্রপের যেটা ম্যাগনিটিউড সেটা যেমন আমরা কনসিডার করব, তেমনি তার যে ডিরেকশনাল যে ভ্যালুটা সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ সেটা পজিটিভ না নেগেটিভ। অবভিয়াসলি কারেন্টের যে ডিরেকশন হবে সেখানে আমরা পজিটিভ বা নেগেটিভ কনসিডার করে নেব, এবং সেই সঙ্গে যখন রেজিস্ট্যান্স যেটার কোনো ডাইমেনশন নেই, মানে যেটার কোনো ডিরেকশন নেই, সেটাকে যখন আমরা তার সঙ্গে মাল্টিপ্লাই করবো তখন যে ভোল্টেজ ড্রপটা পাবো তার অবভিয়াসলি একটা ডিরেকশন থাকবে, সেটা পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। তো জেনারেল কনভেনশন আমি কি বলছি, জেনারেল কনভেনশন হচ্ছে যদি কোনো একটা কারেন্ট ক্লকওয়াইজ যায়, আমি এই কনভেনশনটা ধরে কাজ করি, অনেকে অন্যরকম কনভেনশনেও কাজ করেন, তবে জেনারেলি আমি এইটাকে কনসিডার করি। তো যদি কোনো একটা কারেন্ট ক্লকওয়াইজ যায়, অর্থাৎ দেখো এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা, এই I1 কারেন্টটা, এটা কিন্তু এইরকম ভাবে গিয়ে এই, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ কারেন্ট। তাহলে এই ক্লকওয়াইজ কারেন্টটাকে কিন্তু আমরা ধরে নেব যে এটা পজিটিভ ডিরেকশনে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই যে I2 কি আসছে, I2 আসছে এই রকম, অর্থাৎ এটা হচ্ছে এই অ্যান্টি ক্লকওয়াইজ যেটা, সেটাকে কিন্তু আমরা কনসিডার করি নেগেটিভ। তো সেই অনুপাতেই আমরা কিন্তু এখানে থেকে ক্যালকুলেশনটা করব এবিসি এর ক্ষেত্রে টোটাল ভোল্টেজ ড্রপ কত। তো এবিসি এর ক্ষেত্রে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি I1, তো I1 এর ডিরেকশন অবভিয়াসলি ক্লকওয়াইজ, তাই এটাকে আমরা পজিটিভ ধরবো। তার সঙ্গে আছে রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহমস। তো আমরা জানি ভোল্টেজ ড্রপ হচ্ছে V ইনটু, মানে ভিটা যেটা, সেটা আমাদের যদি আমরা পেতে যাই তাহলে আমাদের করতে হবে I ইনটু আর, IR। তাহলে এখানে আমরা কি করব, 3I1 প্লাস, কারণ এটাও পজিটিভ ডিরেকশনে এদিকেই আছে ক্লকওয়াইজ, 6I3। এরপরে এই যে I2টা আছে এটা কিন্তু ঠিক অপোজিট ডিরেকশনে আছে, তাহলে এটা পজিটিভ আর হবে না, এটা হবে নেগেটিভ, -2I2। আশা করি বোঝা যাচ্ছে, কারণ এখানে 3 আছে রেজিস্ট্যান্স, তার সঙ্গে I1 গুণ করেছি, একটা ভোল্টেজ ড্রপ পেয়েছি, 6 ইনটু I3 করেছি, 2 ইনটু I2 করেছি, এটা ইকুয়ালস টু 0। তো এটা আমাদের প্রথম ইকুয়েশন নাম্বার 1। নেক্সট যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট লুপের জন্য। সেকেন্ড যে লুপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে CBDC, এটা আরেকটা লুপ। তো সেকেন্ড লুপটা হচ্ছে CBDC। তো এই CBDC যে লুপটা আছে, এই লুপটাতে আমরা কি পাচ্ছি, এই লুপটাতে আমরা পাচ্ছি যে এখানে একটা কারেন্ট রয়েছে, এদিকে একটা কারেন্ট রয়েছে, এদিকে একটা কারেন্ট রয়েছে। নাও এখানে দেখা যাচ্ছে যে I3টাকে আমরা কনসিডার করেছিলাম পজিটিভ ডিরেকশন, কিন্তু এই লুপের পরিপ্রেক্ষিতে যদি আমি দেখি, তাহলে এই লুপের পরিপ্রেক্ষিতে I3 কিন্তু এদিকে আসছে এবং এটাও এদিকে যাচ্ছে, অর্থাৎ এই দুটোই কিন্তু এই লুপের পরিপ্রেক্ষিতে আবার হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। I3টা এখানে ছিল ক্লকওয়াইজ, কিন্তু এই লুপের পরিপ্রেক্ষিতে হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি কি লিখবো, আচ্ছা এটা অবভিয়াসলি ক্লকওয়াইজ আছে, তাহলে 4 ইনটু I1 মাইনাস I3, এই টোটাল যে এখানে কারেন্টটা, কেন এটা I1 মাইনাস I3 করেছি, কারণ এইখানে I1 কারেন্টটা ছিল, তার থেকে I3 কারেন্ট যদি বেরিয়ে যায় এদিকে, তাহলে তাতে কি পড়ে থাকবে, I1 মাইনাস I3 পড়ে থাকবে। তাহলে 4 ইনটু I1 মাইনাস I3 মাইনাস 6I3 মাইনাস 5I1, sorry, this will be I2 প্লাস I3। তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট একটা ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো এই যে ইকুয়েশন নাম্বার 2টা আছে, এই ইকুয়েশন নাম্বার 2টাতে আমরা এটা কি করব, একটু সলভ করে নেব। তাহলে আমরা কি পাবো এটার থেকে, 4I1 মাইনাস 4I3 মাইনাস 6I3 মাইনাস 5I2 minus 5I3, that equals to 0। তাহলে এটা আমাদের সেকেন্ড ইকুয়েশনটা, এটাকে আমরা যখন সলভ করে নিচ্ছি, এটার থেকে আরেকটুখানি সলিউশন করে নিলে আমরা পেয়ে যাচ্ছি I1 এখানে একটাই আছে, I2 একটাই আছে, I3 তিনটে আছে। তাহলে এখানে হবে 4I1 minus 5I2 minus 4 plus 6 10 and then 5, that means 15I3 equals to 0। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি 2 নম্বর ইকুয়েশনটা।
3 নম্বর যে লুপটা আছে সেই লুপটা 3 নম্বর একটা লুপ আমরা ধরছি বেসিক্যালি সেটা হচ্ছে যে আমরা যদি এইখান থেকে কনসিডার করি 4 ভোল্ট থেকে যদি আমরা কনসিডার করি তাহলে এইখান থেকে আই কারেন্টটা গিয়ে এদিক থেকে গিয়ে এদিক দিয়ে ব্যাক করে আসতে হবে। সো এটাও কিন্তু একটা লুপ, অর্থাৎ আমি কি হচ্ছে এই যে এ বি ডি আবার এদিক দিয়ে ঘুরে এ, এই লুপটা, তাহলে এ বি ডি এ এই লুপটাতে দেখা যাচ্ছে যে এখানে আমি 4 ভোল্ট পেয়ে যাচ্ছি, এটা তো অলরেডি একটা ভোল্টেজ পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমাকে কোনো আইআর কিছু করতে হচ্ছে না। তাহলে আমরা কি লিখবো, আচ্ছা এর ডিরেকশনটা কোন দিকে, এর ডিরেকশনটা অবভিয়াসলি ক্লকওয়াইজ, তাহলে এটাকে আমরা লিখবো 4 ভোল্ট। আচ্ছা তারপরে কি পাচ্ছি 3 ওহমস, 3 ওহমস এর সঙ্গে আছে i1, এটাও বেসিক্যালি পজিটিভ ডিরেকশনে, তাহলে 3i1, তারপরে কি পাচ্ছি প্লাস 4i1 মাইনাস 4i3। তো এটাকে যখন আমি পুরোটাকে যখন সলভ করছি এটা ইজ ইকুয়াল টু 0, তো এটাকে যখন আমি পুরোটাকে সলভ করছি তখন আমি কি পাচ্ছি 7, এটা আমি পাচ্ছি 7i1 equals to 4i3 minus 4, এটা আমরা পাচ্ছি 7i1 equals to 4i3 minus 4। এটার থেকে আমরা পাচ্ছি কি, এটার থেকে আমরা যদি i3 ভ্যালুটাকে বার করে নিই তাহলে এটার থেকে আমরা i3 ভ্যালুটাকে বার করে নিলে পাবো 4i3, আচ্ছা i3 শুধু i3 কেই ধরবো, এখানে 4টাকে আমি ধরবো না, শুধু i3 equals to 7/4 i1। ওয়েল তাহলে এটাতে কোনো অসুবিধা নেই, 4i3 is equal to 7/4 i1 and এখানে আরেকটা হবে প্লাস 1, 7/4 i1 প্লাস 1। তো এটা হচ্ছে আমরা পাচ্ছি বিকজ এটা থেকে যখন আমি এদিকে নিয়ে আসছি তাহলে এটা প্লাস 4 হয়ে যাচ্ছে, তাহলে 7/4 হচ্ছে 4 দিয়ে ভাগ করলে, আর এটা হচ্ছে 1 থেকে যাচ্ছে, তাহলে 7/4 i1 প্লাস 1 এটা আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি। তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। নাও এই যে ইকুয়েশন নাম্বার 3টা আছে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা তাহলে এটা দাঁড়াবে গিয়ে 7/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1.75। সো এটা হবে 1.75 i1 প্লাস 1, তাহলে এটা আমরা পাচ্ছি 1/75 i1 প্লাস 1। ওয়েল তাহলে এই অবধি এটা কাছে, এটাকে আমরা নাম দেবো ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই অবধি আশা করি বোঝা গেল। এরপর আমরা কি করব, আমরা এই যে এখান থেকে i3 এর ভ্যালুটা পেলাম, এই i3 এর ভ্যালুটা আমরা এটাতেও বসিয়ে দেবো, এটাতেও বসিয়ে দেবো। ওকে, এটাতে i3 ভ্যালুটা বসিয়ে একটা কিছু ভ্যালু পাবো i1 প্লাস i2, এটাতে i3 ভ্যালুটা বসিয়ে আরেকটা কিছু ভ্যালু পাবো i1 প্লাস i2 বা i1 মাইনাস i2 হোয়াটএভার। এই দুটোকে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সলভ করে নিই তাহলে কিন্তু আমরা i1 এর ভ্যালুটা পেয়ে যাবো, আর i1 এর ভ্যালুটা যদি পেয়ে যাই সেটাকে আমরা এই ইকুয়েশনে বসিয়ে i3 এর অরিজিনাল যে ভ্যালুটা যেটা আমাকে বার করতে বলেছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, ওয়েল তোমাদের এখানে একটা গ্যালভানোমিটারও দিয়ে দিতে পারে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারে একটু নতুন রকমের কোশ্চেন করার জন্য, এবং বলতে পারে যে তার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে। তো সেইটা আমাকে বার করতে গেলে i3 ভ্যালুটা বার করতে হবে, তার জন্য কি করতে হবে, এই যে এইখান থেকে আমি i3 এর একটা ভ্যালু বার করলাম যেটার মধ্যে i1 রয়েছে, i1 দিয়ে একটা i3 ভ্যালুকে বার করলাম। তো সেইটাকে আমি যদি এখানেতে এইটাতে বসিয়ে দিই এবং যদি এটাতে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি এই দুটোকে অপনয়ন করলে i1 বা i2 এর ভ্যালুটা আমি এখান থেকে বার করে নিতে পারবো, এবং সেটা থেকে আমি কি করতে পারবো, সেইটাকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। তো এটাতে আমি i3 এর ভ্যালুটা বসাচ্ছি, তো এখানে আছে 6, দ্যাট মিন্স 3i1, এখানে যদি আমি বসাই 3i1 minus 2i2 is equal to minus 6 into i3। Now
মাইনাস সিক্স ইন্টু আই থ্রি, তাহলে এটাতে সিক্স ইন্টু আই থ্রির মধ্যে এই 1.75 আই ওয়ানের পার্টটা রয়েছে, তাহলে সেটা আমার গুণ হবে। আচ্ছা, এটাকে আমি আপাতত এইদিকেই রাখবো, প্লাস আই থ্রির ফর্মেই রাখবো। প্লাস আই থ্রি ফর্মে রাখলে কি হবে, আমি এখানে আই ওয়ানটা যেটা পাবো সেটা এখান থেকে মাইনাস করে দিতে পারবো। তাহলে 1.75 আমি পেয়েছিলাম, 1.75 ইন্টু সিক্স দ্যাট ইকুয়ালস টু 10.5। তাহলে এখানে হচ্ছে 10.5 I1 অ্যান্ড যেহেতু 6 ছিল তাহলে এটা প্লাস 6 ইকুয়ালস টু 0। তো এটা থেকে আমি পাচ্ছি 3.3 I1 প্লাস 10.5 I1, তাহলে হচ্ছে 13.5 I1 মাইনাস 2 I2 ইকুয়ালস টু মাইনাস 6। এটা আমি পাচ্ছি এখান থেকে। ওয়েল, আমি আগেই বলেছিলাম যে এই ডিরেকশনটা নিয়ে চিন্তা করতে হবে না, লাস্টে যখন আই থ্রি ভ্যালু আসবে তখন যদি প্লাস ডিরেকশন আসে তার মানে আমি ডিরেকশনটা ঠিক নিয়েছিলাম, যদি মাইনাসে আসে তাহলে আমরা ডিরেকশনটা উল্টো নিয়েছিলাম, এটাই ব্যাপার। সুতরাং ইউ নিড নট টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা এখান থেকেই বোঝা যাচ্ছে আশা করছি। তো এখানে আমি কি পাচ্ছি, 13.5 I1 মাইনাস 2 I2 ইজ ইকুয়াল টু মাইনাস 6। নাও এই যে এখানে আমি যেটা পেয়েছিলাম 4 I1 মাইনাস 5 I2 মাইনাস 15 I3 ইকুয়াল টু 0, এখানে আমি এই ভ্যালুটাকে আবার বসাবো। দেন ইট ওয়াজ 4 I1 মাইনাস 5 I2 মাইনাস 15 I3। নাও 15 I3 মানে 1.75 আমি পেয়েছিলাম ইনটু 15 দ্যাট ইকুয়ালস টু 26.25। 26.25 I1 প্লাস, আচ্ছা এখানে তো প্লাস হবে না বিকজ এটা মাইনাস ফর্মে ছিল, এখানে মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে আমি এখানে কি সলভ করতে পারি, এখানে 26.25 ছিল মাইনাসে, আমি যদি পুরোটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে 22.25 I1 প্লাস 5 I2 ইকুয়ালস টু মাইনাস 15। তাহলে এইটা আমি সলিউশন করতে পারলাম। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এই দুটোকে ইউজ করে আমরা I2 এর ভ্যালুটাকে এখান থেকে বাদ দিয়ে দেবো। তো I2 এর ভ্যালুটাকে বাদ দিতে গেলে আমার কি করতে হবে, এই যে ভ্যালুটা আছে এর সঙ্গে যদি আমি এটাকে যদি আমি 5/2 দিয়ে যদি গুণ করি টোটাল কোয়ান্টিটিটাকে, তাহলে আমি কিন্তু এখানে একটা 5/2 কোয়ান্টিটি পাবো। তাহলে এখানে আমি 5/2 দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে এখানে আমি কি পাবো, এখানে আমি অবভিয়াসলি পাবো 5/2। দেন এখানে এটাকেও 5/2 দিয়ে গুণ করতে হবে, দ্যাট ইকুয়াল টু 13.5 ইন্টু 5/2 equals to 33.75। 33.75 I1 মাইনাস 5 I2, আর এখানে কি আছে, এখানে আছে মাইনাস 6 ছিল, তাহলে মাইনাস 6 কে আমি যদি 5/2 দিয়ে গুণ করি তাহলে এটা 3 হবে 2 দিয়ে ভাগ করলে, অ্যান্ড এটাকে যখন আমি 5 দিয়ে গুণ করব তখন আমার এটা 3 হবে, তাহলে এটা 15 হবে, মাইনাস 15 হবে। তো আমি একবার করে নিচ্ছি, সেটা হচ্ছে 6 ইন্টু 5/2 it equals to 15, that means এখানে মাইনাস 15 আসবে আমার। তো এইটাকে যদি আমি সলিউশন করি, অর্থাৎ এই দুটোকে যদি আমি যোগ করে দিই, এইটাকে আর এইটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে 5/2 কেটে যাবে, কেটে গিয়ে আমার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 33.75 প্লাস 22.25, তাহলে 33.75 প্লাস 22.25 দ্যাট ইকুয়ালস টু 56 I1 অ্যান্ড কি হবে 56 I1 এর সঙ্গে ইকুয়ালস টু আমি যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 30। সো I1 উইল বি 30/56 equals to
30/56, যেটাকে আমি 15/28 এর ফর্মেই রেখে দেবো আপাতত। তো I1 এর ভ্যালু আমি এখন পেয়ে গেলাম। এইবার এখানে আমি কি দেখেছিলাম যে I3 ইকুয়াল টু 7/4 I1 প্লাস 1। তাহলে এখান থেকে আমি I3 এর ভ্যালুটা কি করে বার করব? 7/4 ইন্টু মাইনাস 15.28 প্লাস 1। তাহলে 7/4 into 15/28 that equals to 0.9375 এটা আসছে। তাহলে এটার সঙ্গে যদি আমি প্লাস 1 যোগ করি that equals to হবে 1/16। সেটা ইজ ইকুয়াল টু হবে 0.0625। তাহলে I3 এর ভ্যালু হচ্ছে 0.0625 অ্যান্ড এর ডিরেকশনটা কিন্তু পজিটিভ, বিকজ এখান থেকে আমার আসছিল সামথিং 0.9 সামথিং আর এখানে ছিল 1। তো এখানে যখন আমি এটাকে দুটো ফর্মকে যখন যোগ করলাম তখন আমার একটা পজিটিভ ডিরেকশন হলো। তার মানে আমি এখান থেকে যে ডিরেকশনটা নিয়েছিলাম সেটা একদম ঠিক ছিল। অ্যান্ড এটা অবভিয়াসলি ভ্যালুটা যেটা এসছে এটা একটা ইউনিট থাকবে। তো এটা জেনারেলি আমরা অ্যাম্পিয়ারে করতে পারি, বাট এটা মানে এটা 1 অ্যাম্পিয়ারের থেকে যেহেতু নিচে, তাহলে সেটাকে আমি ইউজুয়ালি মিলি অ্যাম্পিয়ার হিসেবে বা সেরকম যেটা জরুরি যেটা সেটার জন্য যেটা যথাযথ যেটা ইউনিট সেটা হিসেবে আমরা কিন্তু এটা এখানেতে প্রকাশ করতে পারি। নাও যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, এই রেজিস্ট্যান্সের জায়গায় অন্য কোনো ফরমেশন দিতে পারে, অন্য কোনো একটা কিছু দিতে পারে যার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বলে দেবে। তো এই হচ্ছে টোটাল ফান্ডা এই ধরনের অঙ্কের। এটা বেসিক্যালি কেভিএল দিয়ে সলভ করা একটা অঙ্ক। আচ্ছা, তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এই যে টোটাল এটা আমরা করলাম, এটা আমরা অন্যভাবেও করতে পারতাম। সেটা হচ্ছে যে এই দুটোকে সলিউশন করে নেওয়ার পরে আমরা যদি এইটাকে না করে আমরা যদি এরকম কিছু করতাম যে এই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এখান থেকে এই পয়েন্টের মধ্যে যে টোটাল রেজিস্ট্যান্সটা, এদিকে একটা বেসিক ফরমেশন আছে প্যারালাল, এদিকে একটা ডেল্টা আছে, এটাকে স্টারে কনভার্ট করে নিলে রেজিস্ট্যান্সটা বার করে নেওয়া যাবে। আমি আগে রেজিস্ট্যান্স সলভিং এর যে টিউটোরিয়ালটা দেখিয়েছি সেটা দেখলে বুঝে যাবে তোমরা কি করে করতে হয়। সেইটা করে অ্যান্ড দেন এই টোটাল রেজিস্ট্যান্স যেটা সেটা হয়তো আর হলো, সেটাকে ইউজ করে অর্থাৎ এই 4 ভোল্ট বাই আর করলে আমি টোটাল কারেন্টটা পেয়ে যেতাম, অর্থাৎ আই পেয়ে যেতাম। নাও আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইটা একটা ইকুয়েশন। তাহলে আই এর ভ্যালুটা আমরা পেয়ে গেলে সেখান থেকে I1 বা I2 এর ভ্যালুটা পেয়ে যেতাম। সেটাকে এই ইকুয়েশনগুলোকে এই যে ইকুয়েশন দুটোতে এই দুটোতে বসিয়ে বসিয়ে সেখান থেকে কিন্তু আমরা I3 এর ভ্যালুটাকে বার করতে পারতাম। বাট সেই যে মানে আর কি প্রসেসটা সেটা প্রচণ্ড লেন্দি হতো, এবং সেই লেন্দি হতো বলেই আমরা জেনারেলি সেটাকে অ্যাভয়েড করি, এবং তোমরাও চেষ্টা করবে পরীক্ষায় এই ধরনের এলে কোয়েশ্চেন এলে সেটাকে অ্যাভয়েড করার। তার থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে সিস্টেমটা আছে, অর্থাৎ এটা বার করে নেওয়া, এটা বার করে নেওয়া, তারপরে এই লুপটা অথবা এই নিচের লুপটা যে কোনো একটাকে সলিউশন করে নেওয়া, দেন সেটাকে এইভাবে বার করা, এটাই কিন্তু ঠিকঠাক হয়ে। এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় জেনারেলি এসে থাকে, এবং এই ধরনের অঙ্ক করলে একদম মানে যে স্টিপুলেটেড নাম্বারটা থাকে সেই নাম্বারটাই পাওয়া যায় ঠিকঠাক করতে পারলে, এবং সেটা তোমাদের কিন্তু গুড মার্কস তোলার ক্ষেত্রে কিন্তু খুব সহায়ক হবে। না, তোমরা যদি এই ভিডিওগুলো আমাদের বুঝতে পারো ঠিকঠাক তাহলে তো আমাদের খুবই আনন্দ লাগবে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে বা আমাকে পার্সোনাল মেসেজে জানাবে। এছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন যখন আমরা ভিডিও পোস্ট করব তাহলে তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন যাবে। সবাই ভালো থেকো, এইগুলো করতে থাকো। আমরা খুব শিগগির ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে এসি ফান্ডামেন্টালস।